আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে আমরা আসলে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। একটা শর্ট কেস যেটা আসলে সবসময় থাকে, আলসার এক্সামিনেশন। এটা সবসময় আসলে মানে আলসার এই শর্ট কেস আসলে এটা থাকেই, দেখা যায় এটা একদম ওপেন একটা জিনিস, যেটা আসলে সবসময় আমরা বলি যে আলসারটা থাকবে, কিন্তু তারপরেও দেখা যায় যে আসলে আমরা খুব ছোটখাটো অনেক সময় মিস্টেক করি। আসলে যে ছোট ভুলগুলা বা ওই ভুলগুলা যাতে না হয়, সেই জন্য আজকে আমরা একটু ইন ডিটেলস আসলে আলসার জিনিসটা আমরা আসলে এক্সামিনেশন করব। আর নতুন কারিকুলামে দেখা যাচ্ছে কিন্তু আমাদের শর্ট কেস তিনটা দেখতে হয়। এই জন্য দেখা যায় যে আসলে আলসার মানে ইনভেরিবলি সবারই আসলে দেখা যায় যে আলসার আসলে কম্পোনেন্টটা আসলে থাকেই। তাহলে লেটস আমরা আসলে শুরু করি যে আসলে আসলে আলসার এক্সামিনেশনটা আসলে আমরা কিভাবে প্রসিড করব। আমরা ইন ডিটেলস আসলে চেষ্টা করব এটা আসলে বলার। আমি আগেও বলেছি এনি শর্ট কেস আলসার যখন আমরা আলোচনা করব, যে এনি শর্ট কেস আসলে আমরা বলেছি তিনটা আসলে কম্পোনেন্ট। তাহলে প্রিপারেটরি স্টেজ, এক্সামিনেশন এবং এন্ডিং। তাহলে আমরা এভাবে করে আসলে যে কোনো শর্ট কেস আমরা আগাবো। প্রিপারেটরি স্টেজ বলতে আসলে আমরা বুঝেছি যে বেডসাইড ম্যানার। এই নিয়ে শর্ট কেস যখন আমরা একটা পেশেন্টের সাথে ইন্ট্রোডিউস হব, কিভাবে করব, প্রিপারেটরি স্টেজটা কি হবে, আসলে বেডসাইড ম্যানারটা কিভাবে হবে, সেটা আমরা এখনই বলতেছি। তাহলে আমরা প্রিপারেটরি স্টেজে আমরা পেশেন্টকে অবশ্যই যে একটা গ্রিটিংস করব, আমি কে, ইন্ট্রোডিউস মাইসেলফ, একটা কনসেন্ট এবং একটা পারমিশন নিতে হবে। ফিমেল পেশেন্ট থাকলে অবশ্যই আমাকে ফিমেল অ্যাটেন্ডেন্ট লাগবে। পজিশনিং এবং এক্সপোজার এটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রাইভেসি মেনটেন স্পেশাল কেসে, যখন প্রাইভেট পার্ট আমরা এক্সামিনেশন করব। আর শর্ট হিস্ট্রি। তাহলে এভাবে করে আমাকে যে কোনো শর্ট কেসটা শুরু করতে হবে। তাহলে আসেন আমরা যখন যদি আলসার হয়ে থাকে, আলসারের ক্ষেত্রে আসলে আমরা ওই প্রিপারেটরি স্টেজের পরে যখন আমরা শর্ট হিস্ট্রি নিব, আসলে আমরা চেষ্টা করব, যেহেতু রোগী আসলে আমাদের বাংলায়, আমরা বাংলায় বলার চেষ্টা করব যে কথাগুলো যে আমরা এখানে লেখা আছে। তাহলে একটা যখনই কোনো একটা ঘা বা আলসার আছে, তাকে জিজ্ঞেস করবে যে আপনি যে পায়ের এই ক্ষতটা বা ঘাটা আসলে কতদিন থেকে কিভাবে হলো, ডিউরেশন অফ দ্য আলসার এন্ড এর সিকুয়েলি, অর্থাৎ এই আলসারটা আসলে কিভাবে হলো, তাহলে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমরা প্রথম যে আমরা তাকে বলবো যে এই যে আপনার ওই যে পায়ের এই ক্ষতটা, এটা কতদিন থেকে এবং কিভাবে হলো। তারপরে আমরা জিজ্ঞেস করবো আসলে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, কারণ ডায়াবেটিস পেশেন্ট গুলো আসলে প্রন টু ডেভেলপ আলসার ইন দা ফুড। যাদের অনেক লং ডিউরেশন ডায়াবেটিস থাকে, তাদের আসলে পায়ে ক্ষতগুলো হওয়ার অনেক চান্স থাকে। তাহলে আমরা তাকে জিজ্ঞেস করবো আপনার ডায়াবেটিস আছে কিনা। আর যদি ডায়াবেটিস থেকে থাকে, তাহলে এর ডিউরেশনটা আমাকে জানতে হবে। আর আমরা একটা জানি যে ডায়াবেটিস পেশেন্টের নিউরোপ্যাথি হওয়ার চান্স থাকে। তাহলে এই পায়ে তার ব্যথা বা ওই জায়গায় কোনো ব্যথা আছে কিনা সেটা আমাকে জানতে হবে। তাহলে আমরা একদম ফিক্সড কোশ্চেন আমরা এই আলসারের ক্ষেত্রে এভাবে আমরা জিজ্ঞেস করব। সাধারণত এই আলসার গুলো আমরা পায়ে ডায়াবেটিক ফুড পেশেন্ট গুলোই দিয়ে থাকি। তাহলে এভাবে করে আমাকে কোশ্চেন গুলো তাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে ডিউরেশন অফ দা আলসার এন্ড সিকুয়েলি অফ দা আলসার, অর্থাৎ তার পায়ের ক্ষতটা কতদিন থেকে কিভাবে হলো, তার ডায়াবেটিস আছে কিনা, এবং ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কতদিন থেকে, এবং পায়ে বোধ শক্তি বা ব্যথা আছে কিনা। তাহলে এই তিনটা কোশ্চেন, এর বাইরে কিন্তু আমরা আর জিজ্ঞেস করার চেষ্টা করবো না। তাহলে এভাবে করে কিন্তু আমাকে আগাতে হবে। এখন আসেন আমরা ইন্সপেকশন। তাহলে আলসারের ক্ষেত্রে আমাদের ইন্সপেকশন এবং পালপেশন এই দুইটা কম্পোনেন্ট। তাহলে আমরা প্রথমে সাইট, অর্থাৎ আলসারটা কোথায় আছে, তার এক্সটেন্টটা কত, অর্থাৎ কোথায় আছে এবং তার এক্সটেন্টটা কি পর্যায়ে, অর্থাৎ অ্যানাটমিক্যাল লোকেশন অনুসারে, যাতে আমি তার বর্ণনা শুনে বুঝতে পারি যে আসলে তার সাইটটা কোথায়, সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। তারপরে শেপটা একটা সার্কুলার, ওভাল, ইরেগুলার হতে পারে। আর সাইজ হিসেবে আসলে আমরা যেহেতু ইন্সপেকশন করতেছি, একটা অ্যাপ্রক্সিমেট সাইজ আমরা বলার চেষ্টা করব, এর লেন্থ এবং ব্রেথ ইন সেন্টিমিটার। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে আমরা এর লেন্থ এবং এর ব্রেথটা, সাইজটা আমাকে বলতে হবে ইন সেন্টিমিটারে। এরপরে আসেন মার্জিন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট থিং। আমরা মার্জিন এবং এস দুইটা আসলে গোলায় ফেলি যে আসলে কোনটা কি জিনিস। তাহলে মার্জিন যেটা জাংশন অফ দ্য নর্মাল স্কিন
এটাই হলো, এবং পেরিফেরি অফ দা এজ অফ দা আলসার সেটাই হলো মার্জিন, অর্থাৎ যেখান থেকে নরমাল স্কিনের পর থেকে যে আলসারটা শুরু হচ্ছে সেটাই হলো মার্জিন। আর এজ অফ দা আলসার কি, যেটা বিটুইন দা ফ্লোর এবং মার্জিন, অর্থাৎ ফ্লোর যেখানে শেষ এবং মার্জিন যেখানে শেষ, এই দুই এরিয়াটাকে বলা হয়েছে এজ। তাহলে এই দুইটা কম্পোনেন্ট খুব মনে রাখতে হবে, আমরা কিন্তু প্রায় একটু ভুল করে থাকি এজ এবং মার্জিন অনুসারে। তাহলে ইন্সপেকশনে আমাকে দেখতে হবে তার মার্জিনটা কেমন, ঠিক আছে, এটা রেগুলার না ইরেগুলার সেটা আমাকে বলতে হবে। আর এজ এর বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে ইন্সপেকশনে আমরা দেখতে পাচ্ছি, তাহলে প্রথমে আমরা বললাম সাইজ, এক্সটেন্ট অফ দা আলসার, শেপ অফ দা আলসার, সাইজ অফ দা আলসার, যেটা আমাকে লেন্থ এবং ব্রেথ সেটা সেন্টিমিটারে আমাকে বলতে হবে। আর মার্জিন, দিস ইজ দা জাংশন অফ দা নরমাল স্কিন এন্ড দা পেরিফেরি অফ দা এজ অফ দা আলসার, অর্থাৎ আমাকে আলসারটা নরমাল স্কিনের পর থেকে যে পোরশনটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয়েছে মার্জিন। আর এজ হলো ইন বিটুইন দা ফ্লোর এবং মার্জিন, ফ্লোর যেখানে শেষ এবং মার্জিন যেখানে শেষ হচ্ছে সেটার যে এরিয়াটা এটাকে বলা হয়েছে এজ। এরপর আসেন কি ফ্লোর, আমাকে যেটা আমি এক্সপোজ যে পোরশনটা আমরা দেখতে পাচ্ছি, এক্সপোজ পোরশন অফ দা আলসার, ঠিক আছে, এই আলসারটা দেখা যাচ্ছে যে ফ্লোরে মেনলি দেখা যায় যে গ্রানুলেশন টিস্যু, পেল গ্রানুলেশন টিস্যু এবং বিভিন্ন স্লাফ দিয়ে ঢাকা থাকতে পারে, সেটাকে বলা হয়েছে কি ফ্লোর অফ দা আলসার। তাহলে ফ্লোর অফ দা আলসার জিনিসটা হলো যে এক্সপোজ পোরশন অফ দা আলসার। তাহলে ফ্লোরটা আমাদের বিভিন্ন রেড গ্রানুলেশন টিস্যু থাকতে পারে বা পেল গ্রানুলেশন টিস্যু, স্লাফ থাকতে পারে, বোন অর্থাৎ বোন এক্সপোজ থাকতে পারে, বিভিন্ন বনি এক্সপোজ পার্ট থাকতে পারে। তাহলে সেই পোরশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি আলসারের সেটাকে বলা হয়েছে ফ্লোর। তারপরে ডিসচার্জ থাকতে পারে, কোনো ডিসচার্জ যদি থাকে তার স্মেল কেমন, ঠিক আছে, কালার অফ দা ডিসচার্জটা কেমন, সেটা কিন্তু আমাকে ইন্সপেকশনে দেখতে হবে। আর লাস্টলি ইন্সপেকশনের একটা কম্পোনেন্ট সেটা হলো অ্যাডজাসেন্ট এরিয়া, অর্থাৎ সারাউন্ডিং এরিয়া স্কিনের কন্ডিশনটা কেমন, সেটা কি ইনফ্লেমড আছে কিনা, সেটা কোনো পিগমেন্টেশন বা প্যালোর বা অ্যাসোসিয়েটেড কোনো ভেনাস ডিজিজ, স্পেশালি দেখা যায় যে ভেরিকোজ ভেইন থাকে, সেগুলো আছে কিনা সেটা আমাকে কিন্তু দেখতে হবে। তাহলে আসেন আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি, কারণ আলসার কম্পোনেন্ট আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের শর্ট কেসের হিসেবে। তাহলে আমরা ইন্সপেকশনে প্রথমে আমরা বললাম সাইজ, এক্সটেন্ট, সাইজ অফ দা আলসার, শেপ অফ দা আলসার, তারপর আমরা বললাম যে একটা মার্জিন, সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা বললাম যেখানে নরমাল স্কিনের পরে যে পোরশন অফ দা আলসার শুরু হচ্ছে সেটাকে বলেছি আমরা হলো মার্জিন। আর এজ হলো ইন বিটুইন দা ফ্লোর এন্ড মার্জিন। তাহলে এজ যেখানে আমাদের ফ্লোরটা যেখানে শেষ হচ্ছে এবং তার পোরশন থেকে আমাদের মার্জিন পর্যন্ত যে কম্পোনেন্ট সেটাকে বলা হয়েছে হলো আমরা বললাম এজ। তারপরে ফ্লোর যে জিনিসটা যেটা এক্সপোজ পোরশন অফ দা আলসার, যেটা বিভিন্ন গ্রানুলেশন টিস্যু, স্লাব দিয়ে ঢাকা থাকতে পারে। তারপরে আমরা বললাম অ্যাডজাসেন্ট এরিয়া, তাহলে এনি স্কিন চেঞ্জ, অর্থাৎ স্কিনে দেখা যায় যে ইনফ্লামেশন থাকতে পারে, সেটা আমরা দেখতে পারি। তারপরে আমরা কোনো পিগমেন্টেশন, তারপরে কোনো অ্যাসোসিয়েটেড কোনো ভেনাস ডিজিজ আছে কিনা সেটা আমরা লক্ষ্য করতে হবে। তাহলে যে একটু আগে আমরা যেটা বলতেছিলাম যে আসলে আলসারের যে কম্পোনেন্ট গুলা, যে আমাদের একটা যদি আলসারের ক্রস সেকশন করি তাহলে আমরা কি কি জিনিস দেখতে পাবো, যে একটু আগে আমরা বললাম যে মার্জিন জিনিসটা কি। তাহলে মার্জিন জিনিসটা যেখানে নরমাল স্কিন যেখানে আমাদের শেষ হয়ে গেল, যে জাংশনটা এজ এবং নরমাল স্কিনের যে জাংশন সেটাকে বলা হয়েছে মার্জিন। তাহলে মার্জিন জিনিসটা আমরা সেটাকে বলবো যেটা আমাদের নরমাল স্কিন এবং এজের যে জাংশনটা সেটাকে বলা হয়েছে মার্জিন। তাহলে আমরা বললাম নরমাল স্কিন এবং এজের যে জাংশন দ্যাট ইজ কি মার্জিন, এবং মার্জিন থেকে ফ্লোরের যে বিগিনিং সেটাকে বলা হয়েছে এজ। তাহলে আমরা আবার রিক্যাপিচুলেট করতেছি, তাহলে মার্জিন জিনিসটা হলো যে যেখানে নরমাল স্কিন এন্ড হচ্ছে এবং আমার এজের যে জাংশন সেটাকে আমরা বলেছি হলো মার্জিন। আর এজ জিনিসটা হলো যে মার্জিন থেকে আমার যে ফ্লোরের যে বিগিনিং, অথবা আমরা বলতে পারি ফ্লোর যেখানে শেষ হচ্ছে এবং মার্জিন যেখানে শুরু, এই দুই কম্পোনেন্টটা, এই যে আমাদের কার্সারটা যেগুলো দেখা যাচ্ছে সেটাই হলো এজ। তাহলে এই যে জাংশন, যে আমাদের নরমাল স্কিন এবং এজের যে জাংশন সেটাকে আমরা বলেছি মার্জিন। আর এজটা হলো মার্জিনের শুরু থেকে ফ্লোরের, অর্থাৎ মার্জিন যেখানে আমাদের যে জাংশনটা সেখান থেকে শুরু করে আমাদের ফ্লোর যেখানে শুরু হচ্ছে সেই পোর্শনটুকু আমরা বলছি হলো এজ। আর ফ্লোর যে পোর্শনটা যেটা আমরা এক্সপোজ এরিয়া অফ দা আলসার
যেটা আমাদের গ্রানুলেশন টিস্যু বা স্ল্যাব দিয়ে যেটা ঢাকা থাকে সেটাকে বলা হয়েছে ফ্লোর। এবং বিনেথ দ্য ফ্লোর, দেখেন ফ্লোরের বেজ একটা লেখা আছে, বিনেথ দ্য ফ্লোরের নিচে, অর্থাৎ যেটার উপরে আলসারটা বসে থাকে সেটাকে বলা হয় বেস। তাহলে ফ্লোরের নিচে যে কম্পোনেন্টটা যেটা আমরা চোখে দেখতে পাই না সেটাকে বলা হয়েছে বেস। তাহলে মার্জিন হলো আমাদের নর্মাল স্কিন এবং এজের যে জাংশন সেটাকে বলা হয়েছে মার্জিন। আর আর যেটা আমরা এজ বলতে চাচ্ছি, যেটা মার্জিন থেকে শুরু করে ফ্লোরের বিগিনিং, সেটাকে বলেছি আমরা এজ। আর ফ্লোর যেটা এক্সপোজ পার্ট অফ দা আলসার, এবং বেস হলো জাস্ট বিনেথ দা ফ্লোর, অর্থাৎ ফ্লোরের বিনেতে যে জিনিসটা আছে যেটার উপরে আলসারটা বসে আছে সেটাকে বলা হয়েছে বেস। তাহলে এই যে আলসারের যে আমরা কয়েকটা টার্ম বললাম, এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। এরপর হচ্ছে আবার এই একই জিনিস আমরা আবার দেখাচ্ছি একটা ডায়াগ্রাম হিসেবে। মার্জিন দেখতে পাচ্ছি, আমরা এজ দেখতে পাচ্ছি, ফ্লোর দেখতে পাচ্ছি, এবং যেটার উপরে আলসারটা বসে আছে লাই ডাউন, সেটা অর্থাৎ ফ্লোরের নিচে যে পোর্শনটা যেটা আমরা ইন্সপেকশনে দেখতে পাবো না সেটাকে বলা হয়েছে বেস। এখন আসেন এই আমাদের প্র্যাকটিক্যালি থিং, যদি আমরা চিন্তা করি যে একটা ডায়াবেটিক ফুড পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এবং তার একটা গ্রেড টোতে একটা আলসার দেখা যাচ্ছে, তাহলে যে ইন্সপেকশনে যা যা জিনিস দেখা যায় সেটা আমাকে বলতে হবে যে আসলে তার কোথায় আছে। ঠিক আছে, তার এতে দেখাই যাচ্ছে যে তার মিডিয়াল অ্যাসপেক্ট অফ দা লেফট গ্রেড টোতে একটা আলসার দেখা যাচ্ছে। তাহলে এইভাবে করে কিন্তু আমাকে জিনিসটা স্যারকে বর্ণনা করতে হবে যে আসলে এক্সাক্ট সাইটটা কোথায়। তাহলে যে আমি যে বললাম যে এক্সাক্ট অ্যানাটমিক্যাল লোকেশনটা আমাকে উল্লেখ করতে হবে যে আসলে কোন পোরশনে তাকে আসলে দেখা যাচ্ছে যে আসলে আলসারের সাইটটা। আসলে শুধু গেট তো বললে কিন্তু হলো না। ঠিক আছে, তাহলে যে আমরা একটু বললাম যে মিডিয়াল এক্সপেক্ট, ল্যাটারাল এক্সপেক্ট, ডরসাল এক্সপেক্ট, তাহলে এভাবে করে কিন্তু এই জিনিসের বর্ণনাটা আমাদের করতে হবে। এরপর আসেন আমাদের পালপেশন। তাহলে পালপেশন করার সময় আমাকে মনে রাখতে হবে যে আলসার এক্সামিনেশনে কয়েকটা কম্পোনেন্ট আছে, এবং কিছু কম্পোনেন্ট এক্সামিনেশনের সময় কিন্তু আমাদের গ্লাভস করতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। অনেক সময় গ্লাভস আমরা পরীক্ষার সময় আমরা ওই যখন পেশেন্ট থাকে তার পাশেই আমরা গ্লাভস দিয়ে রাখি, বা অনেক সময় আমরা বলি যে নিজেদের গ্লাভস নিজেরাই নিয়ে আসতে হবে। তাহলে আলসার এক্সামিনেশনে যখন পালপেশন শুরু হবে তার কিছু কম্পোনেন্ট গ্লাভস ছাড়া এক্সামিনেশন করতে হবে, আর কিছু কম্পোনেন্ট আমাকে গ্লাভস সহ কিন্তু এক্সামিনেশন করতে হবে। তাহলে টেম্পারেচার এবং টেন্ডারনেস, তাহলে এটা দেখার সময় কিন্তু কোনো গ্লাভস পরা যাবে না। একটু পরে আমি দেখাবো কিভাবে আমরা আলসারের আসলে টেম্পারেচার দেখবো, টেন্ডারনেস দেখবো। এরপরে একটা কম্পোনেন্ট অনেক স্যাররা কিন্তু আবার একটু পছন্দ করে, যেটা হলো যে রিকনফার্মেশন অফ দা সাইজ অফ দা আলসার। এটা কিন্তু পালপেশনের একটা কম্পোনেন্ট। তাহলে এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। এনি সোয়েলিং বা এনি আলসারে যখন ইন্সপেকশনে আমরা সাইজ কিন্তু আমরা কি বলেছিলাম, অ্যাপ্রক্সিমেট সাইজ বলেছি, কিন্তু এখানে যখন আমরা আবার আসবো পালপেশনে তখন কিন্তু রিকনফার্মেশন অফ দা সাইজ অফ দা আলসার বাই দা কি মেজারিং টেপ। তাহলে মেজারিং টেপ দিয়ে কিন্তু অনেক সময় এটা কিন্তু আসলে এক্সাক্ট যে আলসারের যে লেন্থ এবং ব্রেডথটা কত সেটা ইন সেন্টিমিটারে অনেক সময় অনেক স্যাররা পছন্দ করে। এটা যদি আমরা না করি এটা খুব একটা মেজর ভুল হবে না, কিন্তু কিছু কিছু স্যাররা আবার এটা পছন্দ করে যে পালপেশনের একটা কম্পোনেন্ট কিন্তু রিকনফার্মেশন অফ দ্য সাইজ অফ আলসার। এরপরে আসেন হলো বেস। তাহলে এই যে আমরা বেস যখন আমরা দেখবো তাহলে অবশ্যই আমাকে গ্লাভস পরতে হবে, এবং গ্লাভস পরে আমরা আসলে বেসটা তো আসলে আমরা দেখতে পাচ্ছি না, এটা ফ্লোরের জাস্ট নিচে বিনেতে। তাহলে এটা দেখার জন্য এটা আসলে দুইটা টেকনিক আছে, আমরা একটু পরে আমরা ছবিতে দেখবো যে কিভাবে আমরা আসলে বেসটা আমরা পালপেট করব। এরপরে আসেন কি মোবিলিটি, অর্থাৎ যেটা যেহেতু একটা আন্ডারনেথ একটা মাসেলের উপরে থাকতে পারে, তাহলে তার আলসারটা মোবাইল কিনা সাইড টু সাইড এবং অ্যালং দা মাসেল ফাইবারে এগেইনস্টে আমাকে মোবিলিটিটা দেখতে হবে, এবং এটা আমাদের মাসেলটা টর্ক করে আবার এগেইন অ্যাসেস করতে হবে যে এটা মোবাইল কিনা। এরপরে আমরা যখন টাচ করতেছি কোনো ব্লিডস অন টাচ হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এই যে দেখেন, এই যে আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা আলসারের টেম্পারেচারটা কিভাবে দেখবো, তাহলে আমরা যখনই টেম্পারেচার দেখবো তখন কিন্তু আগে নন এফেক্টেড সাইডে আমাকে কিন্তু আগে হাতটা রাখতে হবে। তাহলে যখন আমরা আলসার আমরা টেম্পারেচার দেখবো, আমরা কিন্তু অনেক ভুলে অনেক সময় দেখা যায় যে আলসারের সারাউন্ডিং এরিয়াতে আগে আমরা হাত দিয়ে ফেলি, তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা যখন আলসার এক্সামিনেশন করব আমরা টেম্পারেচারটা দেখবো আগে নন এফেক্টেড সাইটে, আগে ডরসাম অফ দা হ্যান্ড দিয়ে আমরা আগে পালপেট করে দেখবো, এটা নরমাল যে এরিয়াতে আমরা আগে রাখবো। দেন আমরা দেখেন এই যে আমরা আলসারের কাছাকাছি এরিয়াতে আমাদের আবার হাতটা রাখতে হবে। দেন আপনি দেখেন আবার আমরা কিন্তু আবার নন এফেক্টেড
সাইডে আমরা কিন্তু টেম্পারেচারটা দেখলাম। তাহলে এভাবে করে কিন্তু আমাকে টেম্পারেচারটা দেখতে হবে। প্রথমে তাহলে আমাদের অপোজিট পায়ে আমরা আগে হাতটা রাখবো, তারপরে আমরা আলসারের উপরে হাত রাখবো, এরপরে লাস্টলি আবার আমরা দেখেন এই যে আমরা আলসারের হাত রাখলাম, এরপরে দেখেন আবার আমরা নন এফেক্টেড যে পোর্শন অফ দা ফুট যেটা দেখা যাচ্ছে সোলে, সেখানে কিন্তু আমরা হাতটা রাখলাম। তাহলে এভাবে করে আমাকে টেম্পারেচার এবং টেন্ডারনেস আমাকে অ্যাসেস করতে হবে। এখন আসেন যে পালপেশনে যে আমরা বলতেছিলাম যে আমরা কিভাবে আসলে বেসটা পালপেট করব। তাহলে বেসটা পালপেট করার দুইটা মেথড আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ফিঙ্গার বা টু, যদি বেশি ছোট হয় তাহলে ওয়ান ফিঙ্গার, যদি একটু বড় হয় তাহলে টু ফিঙ্গার আমরা ফ্লোরের উপরে প্রেস করে আমরা ফ্লোরটাকে বেজের সাথে গ্লাইড করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের বেস পালপেশনের একটা ওয়ান মেথড। তাহলে টু ফিঙ্গার বা ওয়ান ফিঙ্গার আমরা ফ্লোরে প্লেস করে ফ্লোরটা আমরা বেজের উপরে গ্লাইড করার চেষ্টা করব এবং ফিল করার চেষ্টা করব আসলে ফ্লোরটা বেজের উপরে গ্লাইড করে কিনা এবং ফ্লোরটা আসলে হার্ডেনিং হয়ে গেছে কিনা। সেটাকে আমরা একটা ক্যান্সার একটা ফিচার আমরা জানি, সেটা হলো ইনডিউরেশন, অর্থাৎ হার্ডেনিং হয়ে যায়। তাহলে সেটা আছে কিনা সেটা আমাকে অ্যাসেস করতে হবে এই পালপেশন অফ দা বেস। তাহলে বেস পালপেশনে আমরা কিভাবে করব, আমরা বললাম যদি বেশি ছোট হয়ে থাকে তাহলে আমরা ওয়ান ফিঙ্গার, আর যদি বড় হয়ে থাকে তাহলে আমরা টু ফিঙ্গার আমরা ফ্লোরের উপরে রেখে আমরা ফ্লোরটাকে আলসারের উপরে গ্লাইড করার চেষ্টা করব, একটু মুভ করার চেষ্টা করব দুইটা ফিঙ্গার বা একটা ফিঙ্গার, এবং ফিল করার চেষ্টা করব বেসটা হার্ডেনিং হয়ে গিয়েছে কিনা। তাহলে এটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলে ইনডিউরেশন, যেটা আমরা জানি যে ক্যান্সারের একটা ফিচার, অর্থাৎ ম্যালিগন্যান্ট আলসার যে বেসটা সাধারণত হার্ডেনিং হয়ে যায়, ইনডিউরেটেড হয়ে যায়। তাহলে সেটা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এই যে দেখেন বেসটা আমরা পারফেক্ট করতেছি, একটু আগে আমরা বলতেছিলাম বেশি ছোট হলে আমরা ওয়ান ফিঙ্গার বা একটু বড় হলে এই যে আমরা টু ফিঙ্গার বা থ্রি ফিঙ্গার দিয়ে আমরা ফ্লোরের উপরে রেখে আমরা বেসটার উপরে ফ্লোরটাকে একটু গাইড করার চেষ্টা করব, দেখব, এবং আমরা দেখব সেটা হার্ডেনিং হয়ে গিয়েছে কিনা। তাহলে এভাবে করে আমাকে বেসটা পারফেক্ট করতে হবে। আর যদি একদম বেশি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু আমরা জানি যে ফ্লোরের বিনেতেই কি থাকে, আমরা জানি যে বেসটা থাকে। তাহলে বেসটা কিন্তু এভাবেও পারফেক্ট করা যায়। যে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি বেসটাকে আমরা ফিল করার চেষ্টা করতেছি সেটা হার্ডেনিং হয়ে গিয়েছে কিনা। তাহলে যে আমরা দুইটা টেকনিক বললাম, বেসটা আমরা গ্লাভস পরে আমরা যেভাবে দেখালাম আমরা ফ্লোরের উপরে রেখে একটু গ্লাইড করার চেষ্টা করব, অথবা এই যে আমরা যে ছবিতে একদম বেশি ছোট হলে বা এভাবে করেও আমরা বেসটা পালপেট করতে পারি। এরপরে আসেন যে মোবিলিটি অফ দা আলসার। যে কোনো আলসারে যে আন্ডারনেথ স্ট্রাকচারের সাথে এটা কি ডেন্সলি অ্যাডারেন্ট হয়ে গিয়েছে কিনা সেটা দেখার জন্য আমাকে সাইড টু সাইড এবং আমাদের লংজিটিউডালি আবার আমাকে এটা মুভ করে দেখতে হবে, এবং যদি স্পেসিফিক কোনো মাসেল থাকে তাহলে মাসেলটাকে কিন্তু টর্ক করে আবার সেম ম্যানুভার আমাকে করতে হবে সাইড টু সাইড, এবং লংজিটিউডালি আমাকে আবার কি এটা মুভমেন্টটা আমাকে অ্যাসেস করতে হবে। এটা হলো মোবিলিটি। এই যে সাইড টু সাইড দেখলাম, আবার অ্যালং দা অর্থাৎ লংজিটিউডালি আবার আমরা অ্যাসেস করতেছি। তাহলে আমরা মোবিলিটি দেখার জন্য আমরা বলেছি যে প্রথমে আমরা সাইড টু সাইড মুভ করব, এরপরে আমরা আবার লংজিটিউডালি আবার আমরা আলসারটা মুভ করব। তাহলে এভাবে করে আমরা প্রথমে মাসলটা যদি স্পেসিফিক কোনো যদি আমাদের মাসল থাকে তাহলে ওই মাসলটাকে আমাকে প্রথমে টর্ক ছাড়া আমাদের অর্থাৎ কন্ট্রাকশন না করে আমাকে মাসলটা সাথে মোবিলিটি অ্যাসেস করতে হবে, এবং মাসলটাকে কন্ট্রাক্ট করে আবার আমাকে মোবিলিটিকে অ্যাসেস করতে হবে। এখন আসেন যে আমরা ইনডিউরেশন, যেটা একটা ম্যালিগনেন্সির একটা ফিচার, যেটা হার্ডেনিং। ইনডিউরেশন মানে হার্ডেনিং যখন হয়ে যায় বেসটা, যেটা ম্যালিগনেন্সির একটা ফিচার, যেটা ওয়েল ডিফারেন্সিয়েট কার্সিনোমাতে বা স্কোয়ামাস সেল কার্সিনোমাতে আমরা পেয়ে থাকি। তাহলে ইনডিউরেটেড কিনা অর্থাৎ বেসটা হার্ড হয়ে গিয়েছে কিনা সেটা আমাকে কিন্তু অ্যাসেস করতে হবে। দিস ইজ কল্ড ইনডিউরেশন অফ দা আলসার। তাহলে এই যে আমরা এখন পর্যন্ত যেগুলো আলোচনা করলাম সেটা কিন্তু আলসার প্রপার অর্থাৎ আলসারের যে এক্সামিনেশন গুলো সেগুলো আমাদের কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমাকে যে আলসারের সাথে যে অ্যাসোসিয়েটেড কিছু পরীক্ষা আমাকে করতে হবে, তখন আমাকে অবশ্যই গ্লাসটা খুলে আমাকে যে পেরিফেরাল পালস অর্থাৎ পায়ের ক্ষেত্রে যে পেরিফেরাল পালস গুলো আছে সেটা আমাকে কিন্তু একদম ইন্ডিভিজুয়ালি চারটা আর্টারি পালসেশন আমাকে কিন্তু দেখতে হবে। তাহলে আর্টারিয়া ডরসালিস পেডিস আর্টারি, এবং অবশ্যই বায়োল্যাটারাল, নন এফেক্টেড এবং এফেক্টেড
লিম্বে আমাকে কিন্তু অ্যাসেস করতে হবে। তাহলে আর্টারিয়া ডরসালিস পেডিস আমরা সাধারণত এগেইনস্ট দ্য নেভিকুলার বোন, যদিও এখানে 2 ফিঙ্গার দেখা যাচ্ছে, আমরা সাধারণত 3 ফিঙ্গার দিয়ে দেখার চেষ্টা করব। এবং কিভাবে দেখব আমাদের হাতের পজিশনটা কোথায় থাকবে সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে এভাবে করে আমরা আর্টারিয়া ডরসালিস পেডিস আমরা দেখব। সাধারণত আমরা অ্যান্টেরোটিবিয়ালটা অতটা দেখি না, মোর ইম্পর্টেন্ট হলো আমাদের পোস্টেরোটিবিয়াল আর্টারি পালসেশনটা কিভাবে দেখব, হাতের মুভমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং সাধারণত দেখা যাচ্ছে যে মিডিয়াল ম্যালুলাস এবং ইন বিটুইন দ্য টেন্ডো অ্যাকিলিস, এই দুটার মাঝখানে যেই জায়গাটা সেখানে সাধারণত পোস্টেরোটিবিয়াল থাকে। এবং ফুটের ক্ষেত্রে পোস্টেরোটিবিয়াল আর্টারি পালসেশনটা মোর ইম্পর্টেন্ট। তাহলে আমরা ওই 4টা আর্টারি গেলে আমরা পোস্টেরোটিবিয়ালটা দেখলাম। এরপর আসলে পপ্লিটিয়াল আর্টারি পালসেশন, যে আমাদের হাতটা কোথায় থাকবে, টিবিয়াল টিবারসের উপরে আমাদের যে থাম্বটা প্লেস করতে হবে এবং আমাদের নি জয়েন্টটা সেমি ফ্লেক্স করতে হবে যদি আমরা পপ্লিটিয়াল আর্টারি এক্সামিনেশন করতে চাই, অর্থাৎ পালসেশন যখন আমরা দেখতে হবে তাহলে আমাদের পোস্টেরোটিবিয়ালটা আমাদের যেভাবে দেখতে হবে যে পায়ের পজিশনটা কিভাবে হবে, পোস্টেরোটিবিয়াল আর্টারি পালসেশন আমাদের পপ্লিটিয়াল আর্টারি পালসেশনটা দেখার জন্য আমাদের পাটা এই যে নি জয়েন্টটা সেমি ফ্লেক্স করে আমাকে দেখতে হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম আর্টারি ডরসালিস পেডিস, পোস্টেরোটিবিয়াল, এখন আসলে পপ্লিটিয়ালটা যে আমরা দেখার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি যে নি জয়েন্টটাকে সেমি ফ্লেক্স করা হয়েছে। এরপর আসেন কি ফিমোরাল আর্টারি। তাহলে ফিমোরাল আর্টারি পালসেশনটা আমাকে দেখতে হবে যে এটা অবশ্যই আমাকে আগে অ্যান্টেরোসুপিরিয়র আইলিয়াক স্পাইন এবং পিভিস সিম্পাইসিস এই দুইটা মিড পয়েন্ট থেকে একটু নিচের দিকে এসে তারপর আমাকে কিন্তু ফিমোরাল পালসেশনটা দেখতে হবে। তাহলে এভাবে করে আমরা 4টা আর্টারির পালসেশন কিন্তু আমাদের ফিল করতে হবে। অনেকে অনেক সময় বলে যে স্যার আমি তো আর্টারিয়া ডরসালিস পেডিস পেয়ে গেছি, তাহলে তো আমাকে উপরের আর্টারি পালসেশনগুলো দেখতে হবে। অবশ্যই দেখতে হবে, কারণ পার্ট অফ দ্য এক্সামিনেশনে আমাকে অবশ্যই অন্যান্য ভেসেল, যদিও আমরা বলি যে হ্যাঁ নিচে যদি পাওয়া যাচ্ছে উপরে তো অবশ্যই পাওয়া যাবে, তা না, এটা পার্ট অফ দ্য এক্সামিনেশনে আমাকে 4টা আর্টারির পালসেশনই আমাকে দেখতে হবে। তাহলে এভাবে করে আমাকে আর্টারির পালসেশনগুলো দেখতে হবে। তাহলে আমরা ফিমোরাল আলসারে অবশ্যই বাইল্যাটারালি আমাকে অ্যাসেস করতে হবে। এরপর আসেন যখন ইনগুলার রিজনে চলে গেলাম তাহলে অবশ্যই আমাকে ইনগুলার লিম্ফ নোড। তাহলে অনেক সময় ভুল করে ফেলি, এখানে পায়ের ক্ষেত্রে অবশ্যই ড্রেনিং লিম্ফ নোড হবে হলো ইনগুলার লিম্ফ নোড। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের অ্যাসোসিয়েটেড আর্টারিয়াল পালসেশন দেখার পর, পেরিফেরাল পালসেশন দেখার পর আমাকে অবশ্যই ইনগুলার লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে। স্যাররা অনেক সময় কিছু ট্রিকি কোশ্চেন করে যে একটা দেখা যাচ্ছে যে একটা হিলিং আলসার, ঠিক আছে, যেখানে কোনো সাইন অফ কোনো ইনফ্লামেশন নাই। তাহলে একটু কথাটা একটু শুনে যে আলসারটা দেখা যাচ্ছে হিলিং এবং কোনো সাইন অফ ইনফ্লামেশন নাই, তাহলে এই ক্ষেত্রে কি লিম্ফ নোড পালপেবল হবে কি হবে না? তাহলে আমরা সুন্দরভাবে অ্যানসার দিব, যখন হিলিং আলসার কোনো সাইন অফ ইনফ্লামেশন নাই তখন কিন্তু ইনগুলার লিম্ফ নোড পালপেশনে আমরা পাওয়ার চান্স অনেক কম, অর্থাৎ ইনগুলার লিম্ফ নোড সাধারণত এনলার্জ তখন কিন্তু আমরা পাবো না। যদি অ্যাক্টিভ ইনফেকশন থাকে তখন কিন্তু ইনগুলার লিম্ফ নোড রিঅ্যাক্টিভ হাইপারপ্লাসিয়া হয়, তাহলে তখন কিন্তু আমরা লিম্ফ নোড পেতে পারি। তাছাড়া আমরা জানি যে ম্যালিগন্যান্ট আলসারে লিম্ফ নোড পালপেবল হতে পারে। তারপর আমরা টিউবারকুলার আলসার কিন্তু অনেক সময় আমরা কিন্তু লিম্ফ নোড কি এনলার্জমেন্ট পেয়ে থাকি। তাহলে লিম্ফ নোড এনলার্জমেন্ট হতে পারে যে একটা ইনফেক্টেড আলসার যেখানে অ্যাক্টিভ সাইন অফ ইনফ্লামেশন আছে তখন কিন্তু রিঅ্যাক্টিভ হাইপারপ্লেসিয়া হয়। তাহলে একটা হিলিং আলসার যেখানে কোনো অ্যাক্টিভ সাইন অফ ইনফ্লামেশন নাই সেক্ষেত্রে কিন্তু ইনগুলার লিম্ফ নোড আমরা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্যার এভাবে ট্রিকি কোশ্চেন করতে পারে, একটা হিলিং আলসার দেখা যাচ্ছে, তাহলে তুমি যখন একটা লিম্ফ নোড দেখতে পাবা, স্যার যদি এভাবে বলে যে আচ্ছা এটা কি খুব জরুরি এই পেশেন্টের ক্ষেত্রে, তখন আমরা অ্যানসারটা এভাবে দেব, স্যার যেহেতু এটা একটা হিলিং আলসার এবং এখানে কোনো অ্যাক্টিভ সাইন অফ ইনফ্লামেশন দেখা যাচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে স্যার এখানে লিম্ফ নোড না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এভাবে করে আমাকে অ্যানসারটা দিতে হবে। তাহলে এরপরে আসেন কি এই যে আমাদের অ্যাসোসিয়েটেড, যেহেতু আমরা বললাম যে এই যে ফুড ইনফেকশন গুলা বা ফুড আলসার গুলা ডায়াবেটিক পেশেন্টদের বেশি হয়, তাহলে আমাদের কিছু নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে ভাস্কুলারিটি, এরপরে আমরা দেখলাম লিম্ফ নোড, এরপরে আসেন কি নিউরোলজিক্যাল এক্সামিনেশন। যদিও আমরা একটা কোশ্চেন করেছিলাম যে পেশেন্টের পায়ে বোধ শক্তি আছে কিনা বা তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের ডিউরেশনটা কত। আমরা কিন্তু নিউরোলজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো ভাইব্রেশন।
আর ডায়াবেটিক ফুড পেশেন্টের যে প্রথম যে অর্থাৎ অটোনমিক নিউরোপ্যাথি হয় সেটা হলো ভাইব্রেশন সেন্স। অর্থাৎ ভাইব্রেশন সেন্সটা একটা ডায়াবেটিক নিউরোপ্যাথিতে প্রথম যে সেন্সেশনটা লস হয় সেটা হলো ভাইব্রেশন। তাহলে আমরা দেখি যে একটা পেশেন্ট যখন ডায়াবেটিক ফুড আলসার হয়ে থাকে তখন কিন্তু তার এমনি অলরেডি দেখা যায় যে তার ভাইব্রেশন সেন্সটা লস হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি যদি একটা ডায়াবেটিক ফুড আলসারের যদি নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে যাই তাহলে কিন্তু আমাকে ভাইব্রেশন সেন্সটা করা দরকার নেই, কারণ যেহেতু তার একটা লং ডিউরেশন ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসের কমপ্লিকেশনের জন্যই তার পায়ে আলসারটা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে তার অটোনমিক নিউরোপ্যাথিতে তার যে ভাইব্রেশন সেন্স এটা লস হয়ে গেছে। তাহলে একটা ডায়াবেটিক ফুড আলসারের পেশেন্টের বা ডায়াবেটিক ফুডের যে অটোনমিক নিউরোপ্যাথিতে প্রথম যে সেন্সেশনটা লস হয় সেটা হলো ভাইব্রেশন। এই জন্য এই কোশ্চেনটা কিন্তু স্যাররা জিজ্ঞেস করে থাকে যে কোন সেন্সেশন, প্রথম কোন সেন্সেশনটা একটা ডায়াবেটিক ফুড পেশেন্টের লস হয় সেটা হলো ভাইব্রেশন সেন্স। তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই ভাইব্রেশন টেস্টটা কিন্তু আমরা অমিট করতে পারি, কারণ অলরেডি তার আসলে ভাইব্রেশন সেন্সটা লস হয়ে গেছে। তাহলে এই টেস্টটা না করলে কোনো ক্ষতি হবে না। এরপরে আসেন কি ফাইন টাচ। তাহলে আমরা নিউরোলজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা যে চেষ্টা করব সেটা হলো ফাইন টাচ। তাহলে আমাদের ভাইব্রেশন সেন্সটা করা দরকার নাই, কারণ হলো আমরা ধরেই নিতে পারি একটা লং ডিউরেশন ডায়াবেটিক পেশেন্টে তার নিউরোপ্যাথিতে অটোনমিক নিউরোপ্যাথিতে তার ভাইব্রেশন সেন্সটা অলরেডি লস হয়ে যায়। এখন আসেন যে ফাইন টাচ দেখার নিয়মটা কিভাবে। তাহলে সাধারণত আসলে আমরা ক্লাসে বা ইয়েতে আমরা দেখি যে কটন দিয়ে আসলে আমরা টেস্ট করি, তাকে একটা সেন্সেশন, তাকে একটা প্রথমে প্রিলিমিনারি একটা সেন্সেশন টেস্ট তাকে আমরা দেখিয়ে তারপরে আমরা চোখটা বন্ধ করে আমরা দুই পায়ের ডার্মাটোম অনুসারে তার ফাইন টাচটা ফিল করার চেষ্টা করি। আসলে এটা যদি প্রপারলি যদি দেখতে হয়, এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি তার কলমের মাথার সামনে দেখেন একটা মোনোফিলামেন্ট আছে এবং মোনোফিলামেন্টটা দেখেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কারণ আমি একটা কটন এক একজনের কাছে এক এক রকম ভাবে কাজ করলে সে আসলে এক এক রকম সেন্সেশন পাবে। আসলে এই মোনোফিলামেন্টটা তাকে এমন ভাবে এক্স্যাক্টলি যদি আমাকে দেখতে হয় সেটা হলো যে মোনোফিলামেন্টটা কাজ করে এমন ভাবে টাচ করতে হবে যাতে মোনোফিলামেন্টটা বেন্ড হয়। তাহলে এই মোনোফিলামেন্ট কিন্তু কিনতে পাওয়া যায়। তাহলে আলসারের ক্ষেত্রে ফাইন টাচ দেখার জন্য অ্যাকচুয়ালি যদি আমাকে প্রপারলি দেখতে হয় সেটা হলো যে এই যে এখানে দেখা যাচ্ছে যে মোনোফিলামেন্টটা, এবং মোনোফিলামেন্টটা তাকে টাচ করতে হবে এমন ভাবে যাতে এই মোনোফিলামেন্টটা বেন্ড হয়। তাহলে দেখেন প্রতিবার যখন আমি টাচ করব এবং এটা বেন্ড করে টাচ করব তাহলে আমাকে ওই জায়গার যে টাচ সেন্সেশনটা সেটা একদম কি হবে, সেম হবে। তাহলে আমি যখন বাম পায়ে বা ডান পায়ে এভাবে টাচ করব তাহলে তার সেন্সেশনটা একদম প্রপারলি যে আসলে আমাদের সেম সেম ভাবে অর্থাৎ একদম সম পরিমাণ প্রেসারটা আমরা যে দিচ্ছি সেটা আমরা বুঝতে পারবো। এরপর আসেন যে সাধারণত এক্সামিনেশনের ক্ষেত্রে আসলে আরো কিছু কম্পোনেন্ট অনেক সময় থাকে যে আমাদের পজিশন সেন্স আছে কিনা, অনেক সময় এটাও আমাকে দেখতে হয় যে যে ডায়াবেটিক ফুড পেশেন্টের অনেক সময় পজিশন সেন্সও লস হয় নিউরোপ্যাথিতে। তাহলে তার পজিশন সেন্স আছে কিনা, তার চোখটা বন্ধ করে এই যে আমরা গ্রেড টোটা সামনের দিকে এবং পিছের দিকে নিয়ে তারপরে তাকে আমরা বলবো যে আসলে আপনি পজিশনটা আপনি বুঝতে পারতেছেন কিনা, যে গ্রেড টোটা কি সামনের দিকে আছে না গ্রেড টোটা পিছনের দিকে আছে। অবশ্যই তাকে চোখটা বন্ধ করে তাকে এই কোশ্চেনটা আমরা আস্ক করতে পারি। এখন এরপরে আমরা কি করব, এন্ডিং করব। অবশ্যই তাকে আমাকে বলতে হবে যে স্যার আমার এক্সামিনেশন শেষ হয়েছে এবং অবশ্যই পেশেন্টের যে আমরা পাটা এক্সপোজ করেছিলাম সেটা আমাকে কি প্রপারলি রিপোজিশন করে পেশেন্টকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। তাহলে এভাবে করে আমাকে আসলে আলসার এক্সামিনেশন করতে হবে। এখন আমরা যে একটু যা আমরা কয়েকটা আলসারের আমরা একটু বর্ণনা এবং কিছু ক্লাসিফিকেশন আমরা জানবো। তাহলে আমরা যদি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন যদি আলসার করতে যাই তাহলে এটা স্প্রেডিং আলসার, হিলিং আলসার আর নন হিলিং আলসার, এভাবে করে কিন্তু আলসারের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এভাবে করে কিন্তু আমাকে এই আলসারের যে এক্সামিনেশন এবং ফাইন্ডিংসটা যখন বলার সময় তখন কিন্তু এই কয়টা জিনিস আমাকে কিন্তু জানতে হবে। ক্লিনিক্যালি একটা স্প্রেডিং আলসার, হিলিং আলসার, নন হিলিং আলসার। একটু আমরা দেখেন এটা একটা স্প্রেডিং আলসার। তাহলে দেখেন এটা আস্তে আস্তে যে এটা স্প্রেড করে যাচ্ছে, তাহলে এভাবে করে আমরা একটা আলসারের যে ক্লাসিফিকেশন ক্লিনিক্যালি আমরা স্প্রেডিং আলসার আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে। এখন দেখেন একদম হিলিং আলসার, একদম স্লোপিং, দেখেন আমরা যে এজ দেখতে পাচ্ছি একদম হেলদি গ্যানুলেশন টিস্যু দিয়ে পুরো আলসারটা ঢাকা আছে। তাহলে অবশ্যই যখন এই আলসারে যখন বলতে হবে যে এটা আসলে কি টাইপের আলসার, তাহলে এটা অবশ্যই আমরা বলবো একটা হিলিং আলসার।
আর এই যে দেখেন একটা লং স্ট্যান্ডিং অনেক দিন ধরে আছে পেল গ্রানুলেশন টিস্যু দেখা যাচ্ছে, এটা একটা নন হিলিং আলসার। তাহলে আমরা বললাম যে আলসার যদি ক্লিনিক্যালি ক্লাসিফাই করতে হয়, একটা স্প্রেডিং আলসার, তাহলে এটা হিলিং আলসার যেটা একটা হেলদি গ্রানুলেশন টিস্যু দেখা যাচ্ছে। তারপরে যে আমরা বললাম যে নন হিলিং আলসার, একটা পেল গ্রানুলেশন টিস্যু অনেক দিন ধরে আছে, বোন এক্সপোজ হয়ে আছে, তাহলে এগুলো হলো কি নন হিলিং আলসার। তাহলে প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন এটাও খুব ইম্পর্টেন্ট, যে প্যাথোলজির উপর ভিত্তি করে আমরা কিন্তু সেটা হলো স্পেসিফিক আলসার, নন স্পেসিফিক আলসার, আর এটা হলো ম্যালিগন্যান্ট আলসার। তাহলে যদি আমরা প্যাথোলজি অনুসারে যদি আলসার ক্লাসিফিকেশন করতে যাই, সেটাও আবার তিনটা ভাগ। তাহলে আমরা ক্লিনিক্যালি আমরা বললাম, যেটা আমরা বললাম হিলিং, নন হিলিং, স্প্রেডিং আলসার, আর প্যাথোলজি অনুসারে স্পেসিফিক, নন স্পেসিফিক এবং ম্যালিগন্যান্ট আলসার। তাহলে স্পেসিফিক আলসারের মধ্যে আছে টিউবারকুলার আলসার, সিফিলিটিক আলসার, ঠিক আছে। তাহলে এগুলোর এজ অনুসারেও আবার কিছু আমরা দেখতে পাই, টিউবারকুলার আলসারটা কেমন থাকে, এজটা সাধারণত আন্ডারমাইন হয়, তাহলে এজটা ভিতরের দিকে চলে যায়, দিস ইজ কল্ড কি আন্ডারমাইন। তাহলে টিউবারকুলার আলসারের এজটা কেমন হবে, আন্ডারমাইন, যেটা এজটা ভিতরের দিকে চলে যায়। তারপরে আসে কি এই যে নন স্পেসিফিক আলসার, যেটা ডায়াবেটিক ফুড পেশেন্ট গুলা, যেগুলো আমরা সচরাচর দেখি, আর্টারিয়াল আলসার, ভেনাস আলসার, ঠিক আছে, ডায়াবেটিক আলসার, তারপরে বিভিন্ন ইনফেক্টিভ আলসার, ট্রমাটিক আলসার, এগুলো সবগুলাই। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আমরা পরীক্ষা হলে যে আমরা আলসার গুলা দেব সেটা হলো নন স্পেসিফিক আলসার। তাহলে এইভাবে করে কিন্তু আলসারের বর্ণনা করতে হবে যে এটা কি স্পেসিফিক আলসার না নন স্পেসিফিক আলসার। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আমরা যে আলসার গুলা পরীক্ষা হলে দিব সেটা হবে কি নন স্পেসিফিক, এবং যেটা হিলিং থাকবে তাহলে হিলিং আলসার বলবো, আর যদি নন হিলিং থাকে তাহলে নন হিলিং আলসার বলবো। তাহলে যখন স্যারকে বলতে হবে হোয়াট ইজ ইওর ফাইনাল ডায়াগনোসিস, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আসলে আমরা যে আলসার গুলা দিয়ে থাকি সেগুলো ডায়াবেটিক ফুড আলসার থাকে, তাহলে এটা কি হবে নন স্পেসিফিক আলসার। তাহলে যে আসেন, তাহলে যে একটা ইস্কিমিক, যে ডায়াবেটিস নন স্পেসিফিক আলসারের মধ্যে যে একটা ইস্কিমিক লিম্ফ দেখা যাচ্ছে, অলরেডি তার দেখা যাচ্ছে যে তিনটা টো কিন্তু তার অলরেডি অ্যাম্পুটেশন হয়ে গেছে, এবং দেখা যায় এখানে ইস্কিমিয়া দেখা যাচ্ছে, ব্ল্যাকেনিং দেখা যাচ্ছে, মার্জিনটা গ্যাংগিন হয়ে আছে, তাহলে এটা হলো একটা ইস্কিমিক আলসার। তাহলে ইস্কিমিক আলসার দেখেন এই সেম কোনো ভাস্কুলারিটি নাই, ড্রাই হয়ে আছে, তাহলে ইস্কিমিয়ার একটা ফিচার গুলো আমরা একটু পরে আবার আলোচনা করব। তাহলে দেখেন ভেনাস আলসার, যে আর্টারিয়াল আলসার আছে, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি ইস্কিমিয়ার ভেনাস আলসার দেখতে পাচ্ছি, তাহলে একটু ছবিতে কিন্তু এখানে একদম ছবিটাই বর্ণনা করে দিচ্ছে যে এটা যে ইস্কিমিক আলসার কেন। এটার কারণ হলো যে সাইট, মানে ভেনাস আলসারের কিন্তু একটা কমন সাইট আছে। এই যে ছবিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে যে এরিয়াটা, অর্থাৎ যে এরিয়াটা ইন বিটুইন দা টু ম্যালুলাস, অর্থাৎ মিডিয়াল এবং ল্যাটারাল ম্যালুলাসের উপরের দিকে যে এরিয়াটা সেটাকে বলা হয় গেইটার এরিয়া। তাহলে ভেনাস আলসারের সাইটটা হলো গেইটার এরিয়া। তাহলে ইন বিটুইন দা টু ম্যালুলাসের উপরে যে এরিয়াটা সেটা হলো ভেনাস আলসারের কমন সাইট। তাহলে সাইটই বলে দিবে এটা আসলে কি ভেনাস আলসার। তাহলে ভেনাস আলসারের সাইটটা হলো, আমরা এটাও সারা জিজ্ঞেস করে থাকে, সেটা হলো গেইটার এরিয়া। তারপরে এই যে দেখেন ভেনাস আলসারের যে সাইটটা বলতেছিলাম গেইটার এরিয়া, এই যে দেখেন সেম একই উপরের দিকে দেখেন যে আমাদের অনেক সময় ভেনাস আলসারের সাথে অ্যাসোসিয়েটেড কি থাকে, ভেরিকোজ ভেইন থাকে। তাহলে দেখেন এই যে ইন বিটুইন দা টু ম্যালুলাসের উপরে যে এরিয়াটা, যে আমরা কার্সারটা যেখানে দেখাচ্ছি, এটা হলো ভেনাস আলসারের কমন সাইট, এবং তার উপরে দেখেন একটু খেয়াল করে যে আঁকা বাঁকা দেখা যাচ্ছে, এখানে কি ভেরিকোজ ভেইন আছে। তাহলে ভেনাস আলসারের সাথে অ্যাসোসিয়েটেড কি থাকে, ভেরিকোজ ভেইন থাকে। তাহলে ইনফেক্টিভ আলসার দেখতেই পাচ্ছি আমরা একদম ইনফেকশনে স্লাফে ভরা, তাহলে এখানে কোনো গ্রানুলেশন টিস্যুই দেখা যাচ্ছে না, তাহলে এটা হলো একটা ইনফেক্টিভ আলসার। তাহলে স্লাফ জিনিসটা কি, এই কোশ্চেনটাও স্যার জিজ্ঞেস করে থাকে। তাহলে সফট ডেড নেক্রোটিক টিস্যু দ্যাট ইজ কল্ড স্লাফ। তাহলে স্লাফ জিনিসটা কি, স্লাফ ইজ নেক্রোটিক সফট টিস্যু, ঠিক আছে, সেটাকে আমরা বলেছি কি স্লাফ। তাহলে সফট ডেড নেক্রোটিক টিস্যু দ্যাট ইজ কল্ড কি স্লাফ, এটা ডেফিনেশনটা কিন্তু স্যার জিজ্ঞেস করে থাকে। এরপরে আসেন আমরা এই যে আলসার দেখতে পাচ্ছি, এই যে এই আলসার গুলা, তাহলে দেখেন এই যে ডায়াবেটিক ফুড পেশেন্টে দেখা যাচ্ছে যে এই যে স্লাভ দেখা যাচ্ছে, গ্যাংগিন দেখা যাচ্ছে, তাহলে এগুলো আমরা যখন আমরা বলবো এটা অবশ্যই কি একটা নন স্পেসিফিক নন হিলিং আলসার। তাহলে এভাবে করে কিন্তু স্যারকে অ্যান্সারটা দিতে হবে যে আসলে যে টাইপের অফ আলসার জিনিসটা কেমন, তাহলে সেই কথাটা কিন্তু বলতে হবে।
তারপরে দেখেন যে একটা প্রেসার এরিয়াতে হিলে যখন দেখা যায়, যেটাকে বলা হয় যে আমাদের প্রেসার আলসার বা ট্রফিক আলসার বলা হয়, ঠিক আছে। এটা অনেক সময় আমরা নিউরোপ্যাথিক আলসারও বলি। তাহলে এই যে যখন এই যে টার্মগুলো যখন আমরা বলতেছি, তাহলে এই টার্মগুলো কিন্তু আমাকে বলতে হবে, এবং তার তখন এজটা কেমন থাকে। সাধারণত প্রেসার আলসারে বা ট্রফিক আলসারের যে আলসারের যে এজটা কেমন, এটা পাঞ্চ আউট থাকে, ঠিক আছে। তাহলে সেটাও কিন্তু আমাকে বলতে হবে। এরপর আসেন ম্যালিগন্যান্ট আলসার। তাহলে ম্যালিগন্যান্ট আলসারে আমাদের সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমাটাই খুব বেশি, ঠিক আছে। তারপর রডেন্ট আলসার, ঠিক আছে, সেটাও আমরা দেখতে পারি। মেলানোটিক আলসারটাও খুব রেয়ার, ঠিক আছে, সেটাও আমরা পেয়ে থাকি। তাহলে স্কিনে এই ম্যালিগন্যান্সি গুলো হয়ে থাকে, এগুলো থেকে যে আলসার গুলো হচ্ছে সেটাকে আমরা এভাবে বলি। তাহলে যে স্কোয়ামাস সেল কার্সিনোমা, তার মার্জিনটা দেখেন উপরের দিকে উঠে আছে এবং বাইরের দিকে চলে গেছে, এটাকে বলা হয় রেইজ এন্ড ইভার্টেড। তাহলে এই যে একটা টিপিক্যাল একটা স্কোয়ামাস সেল কার্সিনোমাতে আমরা পেয়ে থাকি, তাহলে তার এজটা কেমন হবে, রেইজ এন্ড ইভার্টেড। তাহলে আমরা একটা স্কোয়ামাস সেল কার্সিনোমাতে আমরা যে মার্জিনটা পাবো সেটা পাবো আমরা হলো রেইজ এন্ড ইভার্টেড। তাহলে দেখেন একটা যে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রাইমারি যে একটা ক্যান্সার দেখা যাচ্ছে, এবং তার পাশে যে আমরা আগেই বলেছি যে তার লিম্ফ নোডটা কিন্তু ওই যে এনলার্জ হয়। তাহলে একটা ম্যালিগন্যান্ট আলসারে যে লিম্ফ নোড পালপেবল হয়, দেখেন এখানে লিম্ফ নোডটা আবার সেকেন্ডারি ইনফেকশন হয়েছে। তাহলে এইভাবে করে আমরা যখন ম্যালিগন্যান্ট আলসার থাকবে তার লিম্ফ নোডটা আমরা অনেক সময় পেয়ে থাকি। এই যে দেখেন একটা বেসাল সেল কার্সিনোমা বা রডেন্ট আলসার, তার এজটা কেমন, এটা শুধু রোল্ড। তাহলে বেসাল সেল কার্সিনোমার এজটা কেমন, রোল্ড। তাহলে এভাবে করে কিন্তু যেটা আমরা রেইজও বলে থাকি বা রোল বলে থাকি। তাহলে বেসাল সেল কার্সিনোমাতে আমরা এজটা কেমন পাবো সেটা কিন্তু স্যাররা জিজ্ঞেস করে থাকে। তাহলে আমরা টিউবারকুলার আলসারে আমরা এজটা পাবো আন্ডারমাইন, একটা সিফিলিটিক আলসারে আমরা পাবো এজটা পাঞ্চ আউট, আমরা ম্যালিগন্যান্সি অর্থাৎ স্কোয়ামাস সেল কার্সিনোমাতে আমরা পাবো রেইজ এন্ড ইভার্টেড, আর বেসাল সেল কার্সিনোমা বা রডেন্ট আলসারে সেটা রোল বা রেইজ পাবো, ঠিক আছে। তাহলে এই যে স্কোয়ামাস সেল কার্সিনোমাতে আমরা বললাম রেইজ এন্ড ইভার্টেড। এই যে মেলানোটিক আলসার দেখেন, তাহলে যে ব্ল্যাক দেখা যাবে মেলানো সাইড থেকে যেহেতু আসছে, তাহলে যেমন আমরা ক্রাইটেরিয়া আমরা পেয়ে থাকতে পারি। এখন আসেন এই যে একটু আগে আমরা এজ অনুসারে আলসারের ক্লাসিফিকেশন, যেটা একটা হিলিং আলসারের স্লোপিং এজ, আমরা সিফিলিটিক আলসারে একটা পাঞ্চ আউট এজ পাবো, আর টিউবারকুলার আলসার যেটা আমরা ভিতরের দিকে অনেক এক্সটেনশন পাবো সেটাকে বলা হয়েছে আন্ডারমাইন। তারপরে আসেন যে একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা, যেটা উপরের দিকে উঠে থাকবে এবং আরো বাইরের দিকে চলে যাবে, দ্যাট ইজ কল্ড কি রেইজ এন্ড ইভার্টেড। তারপরে আসেন যে কোনো আলসারের স্টেজিং, এটাও কিন্তু স্যাররা জিজ্ঞেস করে থাকে আলসারের আসলে কয়টা ধাপ। তাহলে যে কোনো একটা আলসারে আমরা সাধারণত একটা নন স্পেসিফিক আলসারে আসলে আমরা তিনটা স্টেজ দেখে থাকি। তাহলে স্টেজ অফ এক্সটেনশন, স্টেজ অফ ট্রানজিশন এন্ড স্টেজ অফ রিপেয়ার বা হিলিং। তাহলে এই তিনটা স্টেজে কিন্তু আলসারটা হিল হয়, একটা নন স্পেসিফিক আলসার। তাহলে এটা ইনফেক্টেড আলসারে আমরা আসলে তিনটা স্টেজ দেখে থাকি, এটা কিন্তু স্যাররা জিজ্ঞেস করে থাকে। তাহলে স্টেজ অফ এক্সটেনশন, ঠিক আছে, যেখানে আপনার ইনফ্লামেশনের সাইন দেখা যায়, ডিসচার্জ দেখা যায়। স্টেজ অফ ট্রানজিশন, এখানে আমরা দেখা যায় যে গ্রানুলেশন টিস্যু আসে। তারপরে স্টেজ অফ রিপেয়ার। তাহলে এই তিনটা কথা কিন্তু আমাদের একদম মনে রাখতে হবে যে কোনো আলসার হিলিং এ, অর্থাৎ ইনফেক্টিভ আলসার অর্থাৎ নন স্পেসিফিক আলসার হিলিং এর আমাদের তিনটা স্টেজ। তাহলে স্টেজ অফ এক্সটেনশন, স্টেজ অফ ট্রানজিশন এন্ড স্টেজ অফ রিপেয়ার। এখন আসুন যে গ্রানুলেশন টিস্যু আসলে এটা কি জিনিস, এটাও সারা কিন্তু জিজ্ঞেস করে। তাহলে যেখানে যেটা দেখা যাচ্ছে, এটা আসলে নিউ ক্যাপিলারিজ এন্ড ফাইব্রোব্লাস্ট যখন থাকে, এবং এর সাথে কিছু রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং ফিব্রিন কভার দিয়ে থাকে, সেটাকে বলা হয় গ্রানুলেশন টিস্যু। তাহলে গ্রানুলেশন টিস্যুর ডেফিনেশন সাররা জিজ্ঞেস করে থাকে, আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি। এখন আসলে যে হিলিং আলসার, তাহলে দেখেন এই আলসারটা যখনই আমরা একটা বলবো, তাহলে এটা একটা নন স্পেসিফিক কি একটা হিলিং আলসার। তাহলে এভাবে করে কিন্তু তখন আমাকে ফাইনাল ডায়াগনোসিসটা বলতে হবে। তাহলে এটা হিলিং আলসার কেন বললাম, তাহলে দেখাই যাচ্ছে এর আমাদের যে এজটা এটা কি স্লোপিং, এবং এটা কি দেখা যাচ্ছে হেলদি গ্রানুলেশন টিস্যু দেখা যাচ্ছে। সো দিস ইজ এ নন স্পেসিফিক হিলিং আলসার। তাহলে এভাবে করে কিন্তু স্যারকে ফাইনাল ডায়াগনোসিসটা বলতে হবে। তাহলে এভাবে করে কিন্তু আলসার বর্ণনা করতে হবে।
এখন আসেন কি আমরা যে যখন আমরা দিব তখন আমরা আলসার আসলে নেক্সট আমরা আসলে কি করব। তাহলে যখনই কোনো একটা আলসার, যখন ডায়াবেটিক ফুড পেশেন্টের আলসার গুলা দিবে আমাকে যে ফার্দার আসলে আমরা কি করব, তাহলে অবশ্যই যে আমাদের অর্থাৎ ম্যানেজমেন্ট, তাহলে আলসারের যখন আমাদের ম্যানেজমেন্ট আসবে তাহলে স্যারকে আমাদের ম্যানেজমেন্টটা দুইটা কম্পোনেন্টে ভাগ করে আমাকে বলতে হবে। তাহলে কি ম্যানেজমেন্ট কম্পোনেন্টের তো আসলে ম্যানেজমেন্টের দুইটা পার্ট, একটা হলো ইনভেস্টিগেশন, অর্থাৎ আসলে ম্যানেজমেন্ট যদি আমরা বলি তখন তো আসলে অ্যাজ এ হোল যে একটা প্রথমে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, তারপরে ট্রিটমেন্ট, এই সবগুলো নিয়েই কিন্তু আসলে ম্যানেজমেন্ট। এখন পেশেন্ট ম্যানেজমেন্টে যখন আমরা আসবে তখন আলসারের ক্ষেত্রে আমরা কিন্তু যখন ম্যানেজমেন্টটা আমরা বলবো বা ট্রিটমেন্টটা যখন আমরা বলবো আমরা কিন্তু দুইটা ভাগে বলবো। একটা কি বলবো, একটা স্পেসিফিক ম্যানেজমেন্ট আর একটা হলো জেনারেল ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে আসেন যে আমরা যখন ইনভেস্টিগেশনে যাব তাহলে অবশ্যই কোনো যদি তার কোনো পাস থাকে বা আমাদের ওন সোয়াব থাকে তাহলে অবশ্যই তার কি করতে হবে, যে কোনো আলসার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা ইনভেস্টিগেশন পাঠাতে হবে, সেটা হলো ওন সোয়াব বা কোনো যদি সিক্রেশন থাকে সেটা আমাদের কি করতে হবে, কালচার সেন্সিটিভিটি করতে হবে। ডিসচার্জ থাকলে তো অবশ্যই করতে হবে, আর যদি হিলিং থাকে কারণ আমাদের ওখানে কোনো অর্গানিজম আছে কিনা সেটার জন্য আমাকে ওন সোয়াব পাঠাতে হবে। আর অবশ্যই যে আন্ডারনেট অনেক সময় বনি অস্টিওমাইলাইটিস থাকে সেটা আছে কিনা অবশ্যই আমাকে কি করতে হবে, একটা এক্সরে করতে হবে। আর অবশ্যই তাকে রুটিন যে তার হিমোগ্লোবিনটা কত সেটা আমাকে দেখতে হবে। তা অবশ্যই তার ইনফ্লামেশন আছে কিনা, নিউট্রোফিল কাউন্ট কত, ডাব্লিউসি কাউন্ট কত সেটা আমাকে দেখতে হবে। আর তার নিউট্রিশনাল স্ট্যাটাস দেখার জন্য অবশ্যই প্রোটিন, অ্যালবুমিন, সিরাম প্রোটিন, অ্যালবুমিন সেগুলো কিন্তু আমাকে দেখতে হবে। তাহলে এভাবে করে কিন্তু আমাকে আলসারের ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু আমরা যখন ম্যানেজমেন্টে যখন আমরা যাব জেনারেল ম্যানেজমেন্টে, তাহলে আমাদের কি আছে, তাহলে আলসার হিলিং এর জন্য জেনারেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই তার কি অ্যানিমিয়া যদি থাকে অবশ্যই অ্যানিমিয়া কারেক্ট করতে হবে। তার যদি হাইপোপ্রোটিনিমিয়া এবং হাইপোঅ্যালবুমিনিয়া থাকে অবশ্যই সেটাকে আমাকে কি কারেকশন করতে হবে। এটা হলো জেনারেল ম্যানেজমেন্টের আলসারের ট্রিটমেন্ট। তাহলে আলসারের ট্রিটমেন্টটা কিন্তু আমরা দুটো ভাগে বললাম, একটা জেনারেল ম্যানেজমেন্ট আর একটা লোকাল ম্যানেজমেন্ট। লোকাল ম্যানেজমেন্টে আমরা আসতেছি, এর মধ্যে আমাদের ইনভেস্টিগেশন আমরা বলে ফেললাম। তাহলে অবশ্যই তার হিমোগ্লোবিন লেভেলটা আমাকে দেখতে হবে, কারণ হিমোগ্লোবিন যদি তার কম থাকে তাহলে কিন্তু আলসার হিম হবে না। তাহলে আলসার ম্যানেজমেন্টে, জেনারেল ম্যানেজমেন্টে হিমোগ্লোবিন এবং নিউট্রিশনাল স্ট্যাটাসের মধ্যে সিরাম অ্যালবুমিন এবং টোটাল প্রোটিন এগুলো কারেক্টেড আছে কিনা সেটা দেখতে হবে। এবং অবশ্যই পেশেন্ট যদি ডায়াবেটিক হয়ে থাকে অবশ্যই তার ব্লাড সুগার তাকে কি কন্ট্রোলে আনতে হবে। তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের জেনারেল এক্সামিনেশন আমাকে বলতে হবে, যে আমরা যে একটা ওন সোয়াব আমরা পাঠাবো। তারপরে যে আমরা বললাম অবশ্যই লোকাল একটা এক্সরে করতে হবে, কারণ তার আন্ডারনেতে কি থাকতে পারে, অস্টিওমাইলাইটিস থাকতে পারে। এখন আসেন যে যদি সারা কোশ্চেন করে যদি আলসারটা যদি অনেক দিন হয়ে থাকে তাহলে এটা কি ম্যালিগনেন্সিতে ট্রান্সফর্ম হতে পারে, অবশ্যই। তাহলে সেটাকে বলা হয় মার্জোলিস আলসার। তাহলে এভাবে করে কিন্তু সারা কোশ্চেন জিজ্ঞেস করে একটা আলসার যদি অনেক দিন ধরে আমরা যদি থাকে তার কোনো ডেফিনিটিভ কোনো ট্রিটমেন্ট যদি আমরা না করি তখন কিন্তু সেটা একটা ম্যালিগনেন্সিতে কনভার্ট হতে পারে, সেটাকে আমরা বললাম কি মার্জোলিস আলসার। তাহলে এটা কিন্তু সারা জিজ্ঞেস করে। এবং এটা মার্জোলিস আলসারটা তাহলে যে কোনো আলসার যদি এটা সারা জিজ্ঞেস করে যে আসলে এটা অনেকদিন যদি থাকে এটা কিসে কনভার্ট হতে পারে, ম্যালিগনেন্সি কনভার্ট হতে পারে, তখন সেটাকে আমরা বলি কি মার্জোলিস আলসার। তাহলে একটা আলসারের যে ম্যালিগনেন্সি হয়েছে কিনা তাহলে সেটা বোঝার জন্য আমরা কিভাবে বলবো, এটা দেখা যাবে যে আমরা যে আলসারের বেসটা আমরা কি পাবো, ইনডিউরেটেড পাবো। তারপর আমরা কি পাবো, তার যে লিম্ফ নোডটা এনলার্জ হতে পারে। কিন্তু মার্জারিন আলসারের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে সারাউন্ডিং লিম্ফ্যাটিক্সটা ডিস্টরশন হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু এটা হলো লোকালি অ্যাডভান্স টিউমার, এখানে কিন্তু সাধারণত লিম্ফ নোড এনলার্জমেন্ট হয় না। তাহলে এই কোশ্চেনটা সারা জিজ্ঞেস করে একটা মার্জারিন আলসারের ক্ষেত্রে তুমি লিম্ফ নোড দেখবা কিনা লোকাল এক্সামিনেশনের ক্ষেত্রে, তাহলে তখন কিন্তু আমাদের অ্যান্সারটা হবে সাধারণত এটা লিম্ফ নোড এনলার্জমেন্ট হয় না। এখন আসলে এই যে মার্জোলিস আলসার একটা ক্রনিক আলসার থেকে যেটা ম্যালিগনেন্সিতে কনভার্ট হয়েছে, এখন সারা জিজ্ঞেস করবে যে আসলে এই যে এটা ম্যালিগনেন্সিতে হয়েছে কিনা, তাহলে এটা আপনি কিভাবে বুঝবেন, তাহলে আমাদের অ্যান্সার হবে সেটা হলো কি আমাদের ইনসিশন বায়োপসি। এটার আরেকটা নাম বলা হয় ওয়েজ বায়োপসি। তাহলে কোন একটা আলসারের স্যার যদি এভাবে কোশ্চেন করে যে এটা ম্যালিগনেন্সিতে ট্রান্সফর্ম হয়েছে কিনা এটা আপনি কিভাবে কনফার্ম করবেন, তাহলে কোনো কিছু যদি
ম্যালিগনেন্সি কনফার্ম করতে হয় তাহলে সেটা অবশ্যই আমাকে বায়োপসি নিতে হবে। এই ক্ষেত্রে বায়োপসিটা হবে হলো ওয়েজ বায়োপসি, বা এটা আরেকটা বলা হয় আমাদের ইনসিশন এন্ড বায়োপসি। তারপরে যে আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে যদি দেখি আমরা তার ইস্কিমিয়া আছে, তাহলে অবশ্যই আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে টু অ্যাসেস দ্য ব্লাড ফ্লো। তাহলে আমরা বললাম যে ডপলার আল্ট্রাসাউন্ড অফ দ্য লিম্ফ করতে পারি, যেটা আমরা বেড সাইডেও করতে পারি, অথবা আমরা আরেকটা টেস্ট করতে পারি, সেটা হলো ডুপ্লেক্স। তাহলে ডুপ্লেক্সের আসলে স্যার অনেক সময় জিজ্ঞেস করবে যেহেতু এটা ডুপ্লেক্স, তাহলে এটা দুইটা কম্পোনেন্ট, একটা ডপলার আর বিমো। তাহলে ডপলার দিয়ে আমরা অ্যাসেস দ্য ব্লাড ফ্লো করি, যে কোনো ডপলার দিয়ে আমরা আসলে ব্লাড ফ্লোটা দেখতে পারি। আর ভি মোড দিয়ে আসলে আমরা ভেসেলের কন্ডিশনটা, ভেসেলটা আসলে কতটুকু ন্যারো হয়েছে সেটা আমরা অ্যাসেস করতে পারি। তাহলে ভাস্কুলারিটিও আমাকে অ্যাসেস করতে হবে, যে পালপেশনের সময় তো আমরা ভাস্কুলারিটি অ্যাসেস করেছি, এরপর আমরা ইনভেস্টিগেশন মাধ্যমেও আমাকে, যেহেতু আলসার হিলিং এর জন্য ভাস্কুলারিটি খুবই ইম্পর্টেন্ট। তাহলে আসেন, এই যে আমরা একটু আগে বলতেছিলাম যে আসলে আমরা ওয়েজ বায়োপসিটা কিভাবে নিব। তাহলে যে আমরা ছবিতে পুরো দেখতে পাচ্ছি, দেখেন আমরা ওয়েজ বায়োপসিটা কিভাবে নিয়েছি। তাহলে দেখেন ওয়েজের যে টিপটা সেটা কিন্তু পার্ট অফ দা নরমাল স্কিন আমাদের নিতে হবে, এবং বেসটা দেখেন আমাদের আলসারের দিকে আছে। তাহলে এভাবে করে আমরা কিন্তু ওয়েজ বায়োপসি নিব। তাহলে এই ছবিটাও কিন্তু স্যাররা আঁকতে দেয়, সরি। তাহলে দেখেন যে আমরা ওয়েজ বায়োপসিটা আসলে কিভাবে নিব। তাহলে আমরা ওয়েজ বায়োপসিটা আমরা ওয়েজ আকারে নিব, কিন্তু অবশ্যই পার্ট অফ দা নরমাল স্কিন কিন্তু নিতে হবে। তাহলে ওয়েজ বায়োপসি নেওয়ার সময় এফেক্টেড আলসার এবং পার্ট অফ দা নরমাল স্কিন আমাকে নিতে হবে। তাহলে এভাবে করে আমরা আলসারের কি বায়োপসি নিব, এটাকে আমরা ইনসিশন বায়োপসিও বলে থাকি। এখন আসেন, যে আমরা বলতেছিলাম যে যে ভাস্কুলারিটি অ্যাসেস করার জন্য আমরা তো বললাম যে আমরা বিভিন্ন আর্টারিয়াল পালসেশন দেখলাম, ডপলার, ডুপ্লেক্স দেখলাম। তাছাড়া ক্লিনিক্যালি কিছু সাইন আছে যার মাধ্যমে আমরা ফিচারস অফ ইস্কিমিয়া আমরা কিন্তু অ্যাসেস করতে পারি। এই দেখেন 6টা পি। তাহলে এভাবে করেও আমরা কিন্তু মনে রাখতে পারি, ঠিক আছে? পেইন, প্যালোর, পালসলেস, প্যারেস্থেসিয়া, প্যারালাইসিস, পয়োপিলোথার্মিয়া অর্থাৎ হাইপোথার্মিয়া, অর্থাৎ ওখানে টেম্পারেচারটা অনেক কমে যায়, তো কোল্ডনেস পাওয়া যায়। তাহলে এগুলো হলো কি ফিচারস অফ ইস্কিমিয়া: পেইন, প্যালোর, পালসলেস, প্যারেস্থেসিয়া, প্যারালাইসিস এন্ড পয়োপিলোথার্মিয়া অর্থাৎ মিন্স কোল্ড। তাছাড়া দেখা যায় ডিসপারসিয়া, মাসল ওয়াস্টিং, ঠিক আছে, এগুলোও দেখা যায় ইস্কিমিয়ার ফিচার। তাহলে এভাবে করে কিন্তু আমরা ইস্কিমিয়া অ্যাসেস করতে পারবো। এই দেখেন পায়ের যে ফিচারটা দেখাই যাচ্ছে, যে পায়ে যে ইস্কিমিয়া আছে, দেখেন যে কালার চেঞ্জ, নেইলের চেঞ্জ, এবং স্কিনটা শাইনি হয়ে যায়, ডিসপার্স হেয়ার হয়ে যায়, এগুলো সবগুলাই কিসের ফিচার? ইস্কিমিয়ার ফিচার। এই যে একদম পুরো গ্যাঙ্গিং হয়ে গেছে, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আসলে যে আলসারের ম্যানেজমেন্টে যে আমরা বলেছি, তাহলে যে দুইটা কম্পোনেন্ট, একটা জেনারেল ম্যানেজমেন্ট আর লোকাল ম্যানেজমেন্ট। তাহলে লোকাল ম্যানেজমেন্ট যখন আমরা বলবো, তাহলে অবশ্যই আমরা দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় স্লাপ থাকে, ড্রেসিং করতে হয়, কালচার সেন্সিটিভ করতে হয়, তাহলে এই কথাটা বলতে হবে। তারপরে আসেন কি ডেফিনিটিভ ট্রিটমেন্ট। তাহলে ডেফিনিটিভ ট্রিটমেন্টে এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা প্রায় ভুল করে থাকি। আসলে কি বলবো আসলে ডেফিনিটিভ ট্রিটমেন্টে? আসলে বেসিকলি আসলে আমাদের মেইন কি হবে? ওন কভার করতে হবে। আসলে ওন কভার ওই আলসারের জন্য আপনাকে যে আলসারটা দিছে সেটার কথা বলতে হবে। আপনারা যদি তিনটাই বলে ফেলেন তাহলে কিন্তু অ্যান্সার হবে না। তাহলে আলসারে যখন ওন কভার যখন আমরা বলবো, আসলে আমরা কিভাবে ওন কভার করতেছি সেটা আমাকে বলতে হবে। ওই আলসারের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমরা কি সেকেন্ডারি ক্লোজার বলবো, স্কিন গ্রাফট বলবো, না ফ্ল্যাপ বলবো? আসলে কোনটা যদি আমরা তিনটাই বলে দিই তাহলে তো অ্যান্সার হলো না। তাহলে ওন কভার করা যায় তিনটা মেথডে, একটা সেকেন্ডারি ক্লোজার হতে পারে, বা ডিলেড প্রাইমারি ক্লোজার হতে পারে, স্কিন গ্রাফট হতে পারে, বা ফ্ল্যাপ হতে পারে। তাহলে আমাদের তিনটার যে কোনো একটা হবে, ঠিক আছে? তিনটা হতে পারবে না। তাহলে দেখেন এই যে আমরা প্রথমে যে ছবিটা আসছিলাম, আমরা দেখেন এই আলসারের ক্ষেত্রে দেখেন একটা ইলেকট্রিক্যাল একটা আলসার, ঠিক আছে? আলসারে দেখা যাচ্ছে যে মার্জিন দুইটা খুব কাছাকাছি আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আলসারের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হবে সেকেন্ডারি ক্লোজার। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে স্কিন গ্রাফট বলবো না বা ফ্ল্যাপ বলবো না। তাহলে এই যে আলসার গুলো চিনে আপনাকে কিন্তু এটার অ্যান্সারটা দিতে হবে, আসলে এটা ডেফিনিটিভ ট্রিটমেন্টটা কি হবে। তাহলে এই আলসারের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট একটাই বলবো, সেটা হলো সেকেন্ডারি ক্লোজার। তাহলে দেখেন এই যে এই আলসার, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা
লিনিয়ার একটা আলসার দেখা যাচ্ছে যেটা মার্জিনটা খুবই কাছাকাছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হবে সেকেন্ডারি ক্লোজার। তাহলে আলসারটা দেখে আমাকে বলতে হবে যে এটা ডেফিনিটিভ কোন ট্রিটমেন্টটা আমরা দিব। তাহলে যে এই আলসার দেখেন আমরা স্টিচিং করা দেওয়া হচ্ছে, এটা হলো সেকেন্ডারি ক্লোজার। এখন দেখেন ডরসামে একটা বিশাল বড় আলসার, ঠিক আছে। এখন এই আলসারের ক্ষেত্রে আমাকে আরো কিছুদিন ড্রেসিং করতে হবে। যখন জায়গাটা পুরোপুরি দেখেন হেলদি গ্যানুলোসার টিস্যু চলে আসবে, তখন আমরা কি করব, এখানে পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফট করব। তাহলে এখানে কিন্তু সেকেন্ডারি ক্লোজার করা যাবে না। যদি সেকেন্ডারি ক্লোজার বলে তাহলে আপনি সারা বুকে যে আপনি আসলে কোনো ধারণাই নাই জিনিসটা কি। তাহলে দেখেন এটা মার্জিনটা অনেক দূরে, তাহলে এটা কোনোদিনই অ্যাপ্রোচ করা যাবে না। এটা একটা নন প্রেসার এরিয়া, এখানে কোনো জয়েন্টের কাছাকাছি না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, ডেফিনিটিভ ট্রিটমেন্ট আমরা বলবো হলো পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফট। যদিও এখনো পুরোপুরি আলসারটা প্রিপেয়ার হয়নি স্কিন গ্রাফটের জন্য, এটা আরো কি লাগবে, কিছুদিন ড্রেসিং করে এই যে হোয়াইটিশ যে স্ল্যাব গুলা দেখা যাচ্ছে, যখন কেমিক্যাল ডিব্রাইটমেন্টের মাধ্যমে ড্রেসিং এর মাধ্যমে যখন এটা পুরাটা যখন হেলদি গ্যানুলোসার দিয়ে কভার হবে, তখন আমরা কি করব, পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফট। তাহলে এভাবে করে কিন্তু এই গণনাটা করতে হবে। তাহলে দেখেন এই যে আমরা ডরসামে একটা নন প্রেসার এরিয়াতে আমরা কি করেছি, দেখেন যে স্কিন গ্রাফট করা হয়েছে। তাহলে এই যে কথাগুলো যে এভাবেই বলতে হবে যে পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফট। তাহলে আমরা এমন একটা আলসার থাকলে আমরা অ্যান্সার দিব ডেফিনিটিভ ট্রিটমেন্ট হিসেবে পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফট। দেখেন এই যে স্কিন গ্রাফটের মধ্যে যে জায়গাটা দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, কারণ স্কিনটাকে অনেক মেশের মাধ্যমে অনেক ছোট স্কিনটাকে বড় করা হয়েছে বলে এবং ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। এখন আসেন যে এই যে পায়ে একটা দেখা যাচ্ছে যে বোন এক্সপোজ, তাহলে এখানে কিন্তু কোনো আপনার এটা তো অবশ্যই দেখা যাচ্ছে যে মার্জিন গুলো অনেক দূরে, এটা কখনোই কাছাকাছি আসবে না। আবার বোন এক্সপোজ, তাহলে এই ক্ষেত্রে দেখেন আমরা ফ্ল্যাপ করতে হবে, অর্থাৎ আমাদের শুধু স্কিন আনলে হবে না, পার্ট অফ দ্য সাবকিউটেনিয়াস টিস্যু উইথ ইটস ব্লাড সাপ্লাই সহ আনতে হবে, দ্যাট ইজ কল্ড কি ফ্ল্যাপ। তাহলে ট্রান্সফার অফ টিস্যু উইদাউট ইটস ব্লাড সাপ্লাই, দ্যাট ইজ গ্রাফট। ট্রান্সফার অফ টিস্যু উইথ ইটস ব্লাড সাপ্লাই, দ্যাট ইজ কল্ড ফ্ল্যাপ। তাহলে দেখেন এই যে একটা যে পায়ের ক্ষেত্রে প্রেসার পয়েন্ট, এখানে কোনোদিনই আমরা কি করতে পারবো না, আমরা কোনোদিনই আমরা এখানে স্কিন গ্রাফট করতে পারবো না। কারণ স্কিন গ্রাফট করলে প্রেসারে যে থিন স্কিনটা সেটা আবার কি হয়ে যায়, ডিসলজ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমরা ফ্রি ফ্ল্যাপ করা হয়েছে। তাহলে দেখেন ফ্রি একটা স্কিন উইথ সাবকিউটেনিয়াস টিস্যু, তার সাথে দেখেন যে আমার পার্সেলটা দেখা যাচ্ছে, এটা ব্লাড ভেসেলের যে আমাদের এরিয়াটা, যেটা আমাদের লোকালি আমাদের অ্যানাস্টোমোসিস করতে হবে, দিস ইজ কল্ড কি ফ্রি ফ্ল্যাপ। তাহলে দেখেন এই যে একটা হিলের, তাহলে হিল একটা কি অবশ্যই প্রেসার পয়েন্ট। তাহলে এখানে কোনোদিনই আমরা কি করতে পারবো না, আমার কার্সেলটা দেখেন যেখানে নড়তেছে, এখানে আমরা কখনো স্কিন গ্রাফট করতে পারবো না। এখানে কি করা হয়েছে, ফ্ল্যাপ করা হয়েছে। তাহলে হিলে সাধারণত আমরা কি করি, ফ্ল্যাপ করি। তাহলে দেখেন এই যে একটা জয়েন্ট এরিয়া, ঠিক আছে, এখানে যদি আমরা স্কিন গ্রাফট করি এটা কি কন্ট্রাকচার ডেভেলপ করবে, কারণ স্কিন গ্রাফটের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এটা কন্ট্রাকচার হয়ে যায়, এটা শক্ত হয়ে যায়। তাহলে এখানে কি জয়েন্টের মুভমেন্ট রেস্ট্রিকশন হবে, তাহলে এখানে আমরা কি করব, অবশ্যই ফ্ল্যাপ করব। কিন্তু ডরসামে হলে তখন আমরা কিন্তু এটা গ্রাফট করব। তাহলে দেখেন একটা হিল এরিয়া দেখা যাচ্ছে যেখানে একটা প্রেসার পয়েন্ট দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা দেখেন রোটেশন ফ্ল্যাপ করা হয়েছে। তাহলে এইভাবে করে আমরা অ্যানসার গুলা দিব। আমার লেকচার আসলে এখানেই শেষ। আমরা আলসারের সম্বন্ধে যেভাবে আলোচনা করলাম, আশা করি এই ক্লাসটা সবার উপকৃত হবে। এখন আমার যেটা হলো যে কেউ যদি কোনো কোশ্চেন থাকে, কেউ যদি কোনো বুঝতে সমস্যা থাকে, আমার সাথে কমিউনিকেট করতে পারো, ঠিক আছে। আমরা ওই আলোচনা করব যে কোনো কোশ্চেন থাকে, যে তোমরা যেহেতু যারা লাইভে আসছো তারা কোনো যদি কোশ্চেন থাকে আমাকে কিন্তু করতে পারো, আমি কোশ্চেন দেখে তোমাদের অ্যান্সার গুলো করতে পারবো। আশা করি আমরা যখন যে আমি বারে বারে বলতেছি যে ট্রিটমেন্টে যখন ডেফিনিটিভ ট্রিটমেন্ট আমরা বলবো, এই যে আমরা বললাম যে কখন আমরা সেকেন্ডারি ক্লোজার বলবো, কখন আমরা স্কিন গ্রাফট বলবো, এবং স্পেশালি আমরা করে থাকি সেটা কি পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফট, এবং কখন আমরা ফ্ল্যাপ বলবো। আশা করি এই সমস্যাটা থেকে আপনাদের আজকে ক্লাস থেকে আমরা আশা করি এই ভুলটা হবে না। যদি এই ক্লাসটা সবাই করে থাকো, আমার মনে হয় যে এই যে সমস্যাটা থেকে আসলে স্যারকে আমি কোন অ্যান্সারটা বলবো, তাহলে আমরা বললাম যে যেখানে প্রেসার পয়েন্ট এবং যেখানে আমরা জয়েন্ট মুভমেন্ট হবে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব ফ্ল্যাপ করার জন্য। তাহলে দেখেন এই যে পায়ের ক্ষেত্রে যে আমরা প্রেসার পয়েন্ট গুলো, অর্থাৎ এই যে প্রেসার পয়েন্টটা হিলে দেখা যাচ্ছে, এবং দেখেন আমরা বল অফ দা গ্রেট টো যে আমরা দেখা যাচ্ছে, এসব জায়গায় কখনো স্কিন গ্রাফট হবে না, এখানে হবে ফ্ল্যাপ।
তাহলে আমরা আর কোনো যদি কোশ্চেন যদি থাকে আমাকে কিন্তু ওই যে ফেসবুক লাইভে আমরা যেহেতু আছি তাহলে কিন্তু আমরা ওই কোশ্চেন গুলো আমাকে করলে আমি কিন্তু এখন অ্যান্সার করতে পারবো। তারপরেও আমি যদি আপনারা যে ফেসবুক যেখানে যে ক্লাসটা যদি কোনো কোশ্চেন যদি থাকে কোনো কোশ্চেন করে থাকলে আমি পরবর্তীতেও আমি অ্যান্সার দিতে পারবো, কোনো সমস্যা নাই। আশা করি ক্লাসটা সবাই উপকৃত হবে। আর আর তো কোনো কিছু নাই, আমাদের আলসার সম্বন্ধে মোটামুটি আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে সবাইকে কষ্ট করে শোনার জন্য অনেক ধন্যবাদ। আমরা ক্লাসটা আসলে এখানেই শেষ করছি। ঠিক আছে, সবাইকে শুভ সকাল।